নমস্কার বন্ধুরা, আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। সবার আগে যেটা দেখব সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে এবার কি সত্যি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে। কেন এই কথা বলছি? কারণ এর আগেও তো আমরা বহুবার শুনেছি যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে, বহু মানুষের কাছে শুনেছি। কিন্তু এবারে এই কথাটি যিনি বললেন সে আর কেউ নয়, এবারে এই কথাটি বলেছেন অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি। মানে এর ক্রেডিবিলিটি অনেকটা বেশি আমার মনে হচ্ছে। তো কেন ইনি এই কথা বললেন সেটা চলো সবার আগে আমরা দেখে নিই ইনি আসলে কি বলেছেন। কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। আপনারা শুনলেন তো, তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি এমন কেলেঙ্কারি কথা বলছেন যেটা ফাঁস হলে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। দেখুন, ইনি কিন্তু যেমন তেমন ব্যক্তি নন, কারণ ইনি একজন প্রাক্তন বিচারপতি ছিলেন। তাহলে এনার কথার মধ্যে নিশ্চয়ই কিছুটা ক্রেডিবিলিটি অবশ্যই আছে, আর ইনি অবশ্যই এমন কিছু জানেন যেটার জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে যে কেলেঙ্কারি ফাঁস হয়ে গেলে। মানে ইনি যেটা বলছেন যে কেলেঙ্কারি ইতিমধ্যে হয়ে গেছে, সেটা ফাঁস করবে, সেই ঘটনাটা ফাঁস করবেন কিছুদিনের মধ্যেই ইনি। কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছি যে এমন কি কেলেঙ্কারি আছে। এর আগেও তো আমরা অনেক কেলেঙ্কারি দেখেছি, যেমন কয়লা পাচার মামলা তদন্ত হচ্ছে, শিক্ষা নিয়ে একটা এত বড় কেলেঙ্কারি হয়ে গেল, এসএসসি চাকরি নিয়োগ নিয়ে এত বড় কেলেঙ্কারি হয়ে গেল। তাহলে এরপরও এমন কি কেলেঙ্কারি বাকি আছে যেটা হলে রাষ্ট্রপতি শাসন হতে অবশ্যই মানে এখানে হবে বা হওয়া অবশ্যই জরুরি বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করছেন। আর শুধুমাত্র ইনি যে মনে করছেন তা কিন্তু নয়, এই কথাতে এনার সাথে সাথে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এটাকে এক প্রকার সাপোর্ট করেছেন। যখন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হচ্ছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে একটি প্রেস কনফারেন্সে গিয়ে এই কথাটি বললেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, এমন কিছু কেলেঙ্কারি ফাঁস হওয়ার ঘটনার কথা ইনি বললেন। তারপর শুভেন্দু অধিকারী সেটা শুনে কি বলেছিলেন সেটা আপনারা জানেন কি? দেখুন কি বলেছিলেন তিনি। উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে। উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবেন। আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে, টকিং টার্ম আছে। আমি ওনার সঙ্গে কথা বলে নেবো। ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়ার কাছে আমার বলার দরকার নেই। হি ইজ মাই সিনিয়র কলিগ। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন তো শুভেন্দু অধিকারী কি বললেন। তিনি বললেন ইনি একজন সিনিয়র কলিগ মানে শুভেন্দু অধিকারী, আর ইনি যে কথাটা বলেছেন তার নিশ্চয় তার কাছে কিন্তু কোনো না কোনো প্রমাণ অবশ্যই আছে। ইনি ওনার সাথে কথা বলবেন, মানে এই শুভেন্দু অধিকারী কথা বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে, তারপর তিনি এটা নিয়ে ঠিক করবেন। দেখুন, এই কথাবার্তা শুনে এটা অবশ্যই আমাদের মনে হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলির কাছে অবশ্যই কিছু একটা তথ্য প্রমাণ এমন রয়েছে যেটা থেকে প্রমাণ হতে পারে সরকারের একটি বড় কোনো কেলেঙ্কারির ঘটনা। আর সেটি প্রমাণ হলেই তিনি যেটা বললেন এই অভিজিৎ গাঙ্গুলি যে 72 ঘন্টা বন্ধ কেন, অ্যাকচুয়ালি 148 ঘন্টা বন্ধ ডাকা দরকার। আর যতক্ষণ না মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে গিয়ে তার পদত্যাগ পত্র দিচ্ছেন ততক্ষণ কিন্তু এই রাষ্ট্রপতি শাসন যতক্ষণ না জারি হচ্ছে ততক্ষণ কিন্তু আন্দোলন করা উচিত বা বন্ধ ডাকা উচিত। মানে এত বড় একটা কেলেঙ্কারি কথা বলছেন। তো আপনারাই যদি কেউ বুঝতে পারছেন কি কেলেঙ্কারি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানান। দেখুন, সাংবাদিকরা প্রশ্ন করছেন এটা কি শিক্ষা সম্পর্কিত কোনো কেলেঙ্কারি, ইনি কিন্তু ডাইরেক্ট বলেছিলেন না শিক্ষা সম্পর্কিত নয়। তাহলে এমন কি কেলেঙ্কারি বাকি আছে যেটা ফাঁস হলে এত বড় কাণ্ড ঘটে যেতে পারে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। দেখুন, আমার তো মনে হচ্ছে যে ভোটের সময় তো ভোটের সময় কিছু কথা এরা বাড়তি বলে যেটা আমার মনে হয়, কিন্তু এটা আসলে ঠিক কি ভুল সেটা আমরা তখনই জানতে পারবো যখন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা নিয়ে মিডিয়ার সামনে বা আমাদের সাধারণ মানুষের সামনে কোনো প্রমাণ চোখের সামনে রাখবেন।
ঠিক আছে, ইনিরও মুখে বললেন যে নিশ্চয়ই কিছু প্রমাণ আছে যেটা খুব জলদি প্রকাশিত হতে চলেছে, তো সেটা প্রকাশিত হলে আমরা বুঝতে পারবো যে আসল ঘটনাটা কি। আর তখনই জানতে পারা যাবে যে এটা এমন কি বড় কেলেঙ্কারি বটে যার জন্য রাজ্য সরকারকে বা রাজ্যের যে মুখ্যমন্ত্রী ওনাকে তার পদত্যাগ করতে হবে বা রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করতে হবে। এরপর দ্বিতীয় যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর শেষ পর্যায়ে চলছে, মানে এই যে হিয়ারিং কিছুদিনের মধ্যে শেষ হতে চলেছে। আর এই হিয়ারিং কে বানচাল করতে বা এসআইআর কে বানচাল করতে তৃণমূল কিন্তু উঠে পড়ে লেগেছে। আমরা নানা জায়গায় তার প্রমাণ পেয়েছি। যেমন আমরা দেখেছি নানা জায়গায় এই যেখানে হিয়ারিং কেন্দ্র আছে সেখানে গিয়ে নানা রকম ঘটনা ঘটানো হচ্ছিল, ভাঙচুর করা হচ্ছিল। বিডিও অফিসে আমরা দেখেছিলাম ভাঙচুর, তার সাথে বিভিন্ন স্কুলে আমরা দেখেছি ভাঙচুর হচ্ছে, যেখানে এসআইআর এর শুনানি হচ্ছে সেই সব জায়গাতে। তার সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি যারা এদের বড় বড় নেতা নেত্রী আছে, ঠিক আছে, যেমন তৃণমূলের মহিরুল ইসলাম, এনার বক্তব্যটা আমরা অবশ্যই দেখেছি। ফারাক্কায় বিডিও অফিসে যে ভাঙচুর করেছিল তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বলেছিল যে এফআইআর করতে, কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো এফআইআর জারি হয়নি। আর এটাও আমরা দেখেছি যে তারপরও কিন্তু তিনি এরকম বক্তব্য আবারও দিয়ে গেছেন, মাইকে দিয়ে গেছেন, সাধারণ মানুষের সামনে দিয়ে গেছেন। তিনি কি বলেছেন যে একটাও নাম যদি বাদ না যায় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি একটাও নাম বাদ যায় তাহলে আগুন জ্বলবে। আর ইনি কোথাকার বিধায়ক? ইনি হচ্ছে মুর্শিদাবাদের বিধায়ক। তাহলে মুর্শিদাবাদে নিশ্চয়ই আগুন জ্বলবে। আমাদের অবশ্যই মনে থাকা দরকার যে এর আগে একবার মুর্শিদাবাদে আগুন জ্বলেছিল, সেখানে কত হিন্দু মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে অন্য জায়গায় পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। তাহলে ইনি কি সেই রকমই আগুনের ইঙ্গিত দিচ্ছেন? এটা আপনারাই কমেন্ট করে জানান। আর এই যে এসআইআর নিয়ে এদের যে এত বক্তব্য, এনারা কি বলছেন যে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে আর তাদেরকে কাগজ দেওয়া হচ্ছে না বা রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না। এরপর এটা নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। আপনারা এই ভিডিওটা দেখে পর বলুন যে আসলে কাদিকে হেনস্থা হতে হচ্ছে, সাধারণ মানুষকে না যারা নির্বাচনের কর্মী হিসাবে মানে এসআইআর এর কর্মী হিসাবে যারা এই শুনানিটা করছেন তাদেরকে হেনস্থা হতে হচ্ছে। সেটা আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারাই বলুন। তারিখে নির্দেশ নম্বর এত প্রযোজ্য হবে, এটা এরকম ডকুমেন্ট নয়, এটা জাস্ট হচ্ছে পরিচয়পত্র। আবার কি এই ডকুমেন্টগুলো আপনি দিলে আমি রিসিভ করবো, বুঝতে পারলেন? হ্যাঁ দিন। কই জমি কি আছে, কই কি আছে সরকারি সংস্থা পাট্টা আছে রসিদ? হ্যাঁ পাট্টার রসিদ আমাদের পাট্টাই থাকি আমরা। তাহলে ওইগুলো 13টা ডকুমেন্ট দেবেন তো, তাহলে আমি রিসিভ করবো। আপনার তো কমিশন বলেছে এই 13টা ডকুমেন্ট দিতে হবে, তবেই তো আমি রিসিভ করবো। আপনাকে রিসিভ করতে বলছি না, আপনাকে যে জমা আমি দিলাম সেটাই তো রিসিভ, জমা দিলেন মানে রিসিভ। হ্যাঁ আপনাকে জমা দিলে রিসিভ করতে হবে, আপনি সেটা যে হ্যাঁ আপনাকে আমি জমা দিয়েছি। 13টা ডকুমেন্ট দিলে আমি রিসিভ করবো সেটা। আপনি বার্থ সার্টিফিকেট দিন, আপনি ওই যে দিন, আমি রিসিভ করে দিচ্ছি। আপনি তো জমা কিছু দিয়ে শুধু আপনি কিছু দিয়েছেন, দেখেন আপনি কি দিয়েছেন এখানে। আপনার ওই 13টা প্যান কার্ড এখানে আছে, আধার কার্ড আছে। আধার কার্ড তো আপনার তো নয়, এটা হচ্ছে বলছে যে এটা হচ্ছে কমিশনের জন্য এত নির্দেশ অনুযায়ী প্রযোজ্য হবে, এখানে কোনো ইয়ে নয়, ডকুমেন্ট হিসাবে রাজ্য উপযুক্ত কর্তৃপক্ষের এটা নয়। দিন একদিন পর সেই ডকুমেন্ট দিলে আমি আমার রিসিভ দেবো। তো আপনাকে যা দিতে বলে সেটা দিচ্ছেন কোথায়? তাই রিসিভ দিয়ে দিচ্ছি। আপনি বার্থ সার্টিফিকেট দিন, স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দিন, দিয়ে দিচ্ছি। পাসপোর্ট দিন, আপনি কোন ডকুমেন্ট দেবেন? আপনি বলছেন আমি রিসিভ দেবো। তাহলে আমার কি প্রমাণটা রয়েছে? প্রমাণ কি? আপনারা তো আপনি দিলেন, আমরা তো হিয়ারিং করলাম। আপনি ডকুমেন্ট তো দিলে তবে আমি রিসিভ। হিয়ারিংটা যে আপনি করলেন তাহলে আমি বুঝবো কি আপনি করেছেন, আপনার নিয়ে যায় তো ফেলাই দিতে পারেন। তাহলে আপনি ডকুমেন্ট না দিলে আমি রিসিভ। আপনি তো বলেন যে আমি 13 ডকুমেন্ট। আচ্ছা, আপনারা শুনলেন তো যে এবারে আপনারাই বলুন যে কাকে আসলে হেনস্থা হতে হচ্ছে। দেখুন এই যে ভিডিওটা আমরা দেখলাম, এখানে আমরা কি দেখলাম, একজন মানুষকে এসআইআর হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, তাকে ডকুমেন্ট দেখাতে বলেছে যে 13টি ভ্যালিড ডকুমেন্ট আছে সেগুলো দেখাতে। ইনি কিন্তু সেরকম একটিও ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পাচ্ছেন না, কিন্তু ইনি দেখাচ্ছেন আধার কার্ড বা প্যান কার্ড আর জমির পাট্টা দেখাচ্ছেন, কিন্তু দিয়ে বলছেন যে আপনাকে রিসিপ্ট কপি দিতে হবে। আর এই যে নির্বাচনিক আধিকারিক আছেন ইনি কি বলছেন? ইনি বলছেন যে আপনি একটা অফিসিয়াল ডকুমেন্ট দিন, যে 13টি ডকুমেন্ট আছে তার মধ্যে একটা অফিসিয়াল ডকুমেন্ট দিন, আমি অবশ্যই আপনাকে রিসিপ্ট দেবো। কিন্তু ইনি সেই রকম কোনো ডকুমেন্ট দিতে পারছেন না। তারপরেও ইনি বারবার দাবি করছেন যে আপনাকে রিসিপ্ট দিতে হবে, আপনি জমা দিচ্ছেন তার প্রমাণ দিতে হবে, কিন্তু উনি কোনো অরিজিনাল ডকুমেন্টে এখানে দিচ্ছেন না। তাহলে এবারে আপনারাই বলুন যে এখানে মানে কে ভুল আর কে ঠিক।
ঠিক আছে, এখানে তৃণমূল থেকে অনেক জায়গায় বলা হচ্ছে যে রিসিভ কপি দেওয়া হচ্ছে না, কিন্তু এখানে যদি আসল ডকুমেন্ট জমাই না দেওয়া হয় তাহলে রিসিভ কপিটা এরা দেবে কি করে? হ্যাঁ, অনেক জায়গায় আমি মানছি যে অনেক জায়গায় এমন হচ্ছে যেখানে রিসিভ কপি দেওয়া সত্যি হচ্ছে না, সেই সব জায়গায় প্রশ্ন তোলা অবশ্যই দরকার। কিন্তু এটাও দেখতে হবে যে অনেক অনেক জায়গাতে এমনও অবস্থা হচ্ছে যেখানে যে হিয়ারিং অফিসার তাকে হেনস্থা হতে হচ্ছে। এইরকম ঘটনা শুধুমাত্র একটা নয়, এরপরেও আরেকটা ঘটনা যেটা আপনারা সাইডে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একজন মাইক্রো অবজারভার, তাকে এক প্রকার হেনস্থা করা হলো, সেটা হেনস্থা নয়, তার গায়ে হাত তোলা হলো, তাকে চড় মারা হলো, চড়। ঠিক আছে, তারপরেও এখানে দেখুন সাধারণ মানুষের তো এতটা সাহস হবে না যে কোনো একজন হিয়ারিং করতে আসা অফিসার বা একজন মাইক্রো অবজারভারকে গায়ে হাত দিয়ে দিবে বা তাকে চড় মারবে। এটা তো কোনো সাধারণ মানুষের এতটা সাহস হবে না। এটা সাহস তখনই হবে যখন এর পেছনে কোনো না কোনো দলের সাপোর্ট থাকবে, কোনো না কোনো দল এই ব্যক্তি বা এই মানুষকে সাপোর্ট করবে, তারপরে তার এই সাহসটা হবে। এর আগে কদিন আগে আমরা দেখেছিলাম ফারাক্কায় যখন বিডিও অফিসে ভাঙচুর করা হয়েছিল, তখন তাদেরকে 6 জনকার নামে গ্রেপ্তার করা হয়েছিল, 6 জনকে। ঠিক আছে, যে মেন অভিযুক্ত ছিল সেই বিধায়ক, তাকে তো গায়ে হাতেই দিতে পারেনি, তার কথা বাদই দিয়ে দিলাম। বাকি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকেও যখন সন্ধ্যেবেলায় ফেরত নিয়ে আসা হলো, জামিনে তাদেরকে নিয়ে আসা হলো, তাদেরকে গোলায় মালা দিয়ে রীতিমতো উদযাপন করে তাদেরকে ফেরত নিয়ে আসা হলো। মানে তারা এমন কোনো কাজ করে দিয়েছে যেটার জন্য মানে তারা দেশের গর্ব, এরকম তার একটা ভাব দেখানো হচ্ছিল। তাহলে বুঝুন সাধারণ মানুষ এখানে কি ভাববে, বা তৃণমূলের যারা সাপোর্টাররা আছে তারা কি ভাববে যে আমরাও যদি এরকম ঘটনা ঘটাই তাহলে আমাদেরকেও আরো আমাদের যে জায়গায় আমরা আছি তার পদটা আমাদের আরো বেশি উঁচু হয়ে যাবে, এরকম একটা ভাবনা আসবে। আর সেটাই আমরা দেখতে পেলাম এই মাইক্রো অবজারভারের ক্ষেত্রে। সেখানে তার গায়ে ডাইরেক্ট হাত তুলে দেওয়া হলো, তাকে এক প্রকার চরম হেনস্থা করা হলো এই এসআর প্রক্রিয়া দিয়ে। তাহলে বুঝতেই পারছেন যে এখানে কাদিকে হেনস্থা হতে হচ্ছে, সাধারণ মানুষকে বেশি হেনস্থা হতে হচ্ছে না যারা নির্বাচনের কর্মী আছে তাদেরকে বেশি হেনস্থা হতে হচ্ছে, সেটা আপনারাই আমাকে কমেন্ট করে জানান। পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, দুটো টপিক নিয়ে আলোচনা করলাম। দুটো টপিক নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক দিন, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ছোট্ট চ্যানেল আমার, একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করে দিন। এরকম আরো ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।